হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের চরম নাটকীয়তা, ট্রাম্পের ঘনিষ্ঠ মেয়র এরিক অ্যাডাম এবার সমর্থন জানালেন কমকে, কমিউনিজম ইসলামিজম বিতর্ক, কোন দিকে ঝুঁকছে ভোটের বাক্স, ড্রাম বিটের প্রতিবাদ, এবং এর মধ্যে আপনারা জানেন ইসলামিজম বিতর্ক এবং ড্রাম বিট এর প্রতিবাদ করেছে। তিন প্রার্থীর বিতর্কে চরম উত্তেজনা, কে হারলেন, কে জিতলেন এবং মামদানির শেষ মুহূর্তের চ্যালেঞ্জ কি কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। নিউ জার্সিতে জমে উঠছে গভর্নর নির্বাচন, কি ভাবছেন বাংলাদেশিরা, এই বিষয়টি জানব। এবং নিউ ইয়র্ক রাজনীতির একাল এবং সেকাল, এই বিষয়গুলো আজকের আলোচনায় আছে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব শাহিন খালেক, যিনি সিটি কাউন্সিল মেম্বার পেটারসন সিটি, জনাব হাসান ফেরদৌস, ডক্টর ওয়াদুদ ভুইয়া, যিনি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, এবং কাজী ফৌজিয়া, আর ইব্রাহিম চৌধুরী খোকন আমাদের সাথে যুক্ত হবেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, অনেক ধন্যবাদ। টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা শ্রোতা এবং সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, অক্টোবর মাসের 23 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রথমবারের মতন কিছুটা নমনীয় মনোভাব পোষণ করেছেন। বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড পাঠানোর যে তার প্রক্রিয়া এবং তার উদ্যোগ, সেই ব্যাপারে কিছুটা তিনি কিছুটা নিজের ক্রোধ, ক্ষোভ এবং সামলাতে সক্ষম হয়েছেন। তিনি আজকে জানিয়েছেন, ঘোষণাই দিয়েছেন যে সান ফ্রান্সিসকোতে আপাতত কোনো ন্যাশনাল গার্ড পাঠানো হবে না। এবং এই বিষয়ে সান ফ্রান্সিসকোর মেয়র সাথে তার টেলিফোন আলাপ হয়েছে এবং সান ফ্রান্সিসকো মেয়র হোমল্যান্ড সিকিউরিটির যিনি প্রধান, তার সাথেও যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত, শব্দটি আবারও ব্যবহার করি, আপাতত সান ফ্রান্সিসকোতে কোনো ন্যাশনাল গার্ড পাঠানো হবে না। তবে এই কাজটি প্রেসিডেন্ট করেছেন সেখানকার যারা আইটি সেক্টরে, যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো, বিশ্বের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের প্রায় অনেকগুলোরই হেডকোয়ার্টার কিন্তু এই সান ফ্রান্সিসকোতে, এবং সেই সান ফ্রান্সিসকোর আইটির হেডকোয়ার্টার, আইটি প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন যে আপাতত সান ফ্রান্সিসকোতে ফেডারেল বাহিনী কিংবা ন্যাশনাল গার্ড পাঠানোর মতো কোনো শান্তি শৃঙ্খলার পরিস্থিতির এতটা অবনতি হয়নি যে সেখানে ন্যাশনাল গার্ড পাঠাতে হবে। এবং এই কথাটি প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্ব দিয়ে শুনেছেন এবং তিনি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। আপাতত সান ফ্রান্সিসকোতে কোনো ফেডারেল বাহিনী কিংবা ন্যাশনাল গার্ড পাঠানো হচ্ছে না। আহ এই ব্যাপারে সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি প্রেসিডেন্টের এই বক্তব্যটি প্রথমে জেনে তিনিই প্রথম ঘোষণা দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে কোনো সান ফ্রান্সিসকোতে কোনো ফেডারেল সৈন্য না ন্যাশনাল গার্ড পাঠাচ্ছে না। আরেকটি বিষয় যেটি, এবং তার সাথে ক্রিস্টি নোয়েন, যিনি হোমল্যান্ড সিকিউরিটির প্রধান, তার সাথেও কথা হয়েছে এবং ক্রিস্টি নোয়েনই তাকে নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এমনই একটি সিদ্ধান্ত। সাইডের 23তম দিন শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এখনো সময় অনেকটা বাকি রয়েছে যদিও। জি, আপনার সাউন্ড মিউট হয়ে গেছে নাজমুল ভাই, আপনার সাউন্ড আনমিউট করেন। হ্যাঁ, আপনার সাউন্ড মিউট হয়ে গেছে অল অফ এ সাডেন। জি, এখন আসে নাই। জি, আসে নাই, আপনার সাউন্ড মিউট হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার কানের, আপনার ব্লুটুথ বোধহয় আছে, ব্লুটুথে বোধহয় টাচ করছেন, ওইখানে ইয়ে হয়ে গেছে।
এখন কি অন হয়েছে নাকি নাজমুল ভাই? আমার মানে নাজমুল ভাই আপনি আবার জয়েন করেন, আপনার স্টাক হয়ে গেছে আপনার পুরো ফিড। নাজমুল ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উনি আবার নতুন করে জয়েন করতেছে। হ্যাঁ, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে? আপনার সাউন্ড আবার কিন্তু খুব ফেটে যাচ্ছে সাউন্ড আপনার। আমার মনে হয় নর্মাল সাউন্ড আপনি ব্লুটুথ ইউজ করা বাদ দেন তাহলে। ঠিক আছে। আপনি কি শুনতে পাচ্ছেন নাজমুল ভাই? জি, শাহিন খালেক ভাই সাউন্ড একটু ইয়ে করেন তো। জি, অডিও খুবই ডিস্টার্বিং আপনার। হ্যাঁ, শাহিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? শাহিন জি, আমি শুনতে পাচ্ছি। আমার সাথে আমরা আলোচনা আরম্ভ করে দেই। মিন টাইম উনি অডিওটা রেডি করে নেন। আসলে আপনার সাউন্ড কিন্তু একদম বোঝা যাচ্ছে না। শাহিন খালিক ভাই সাউন্ড বোঝা যাচ্ছে কিন্তু। আমার মনে হয় শাহিন ভাই আপনার কাছে উনি জয়েন করুক। নাজমুল ভাই কি কথা বলবেন? ওকে, সো শাহিন ভাই আপনার কাছে জানি আগে যে আপনি জানেন যে নিউ জার্সি, দর্শক আমরা যে জনাব নাজমুল হাসান আবার জয়েন করতেছেন এবং জয়েন করলে আমরা ওনার কাছ থেকে নিউজ আপডেট শুনবো। বাট ইন দ্য মিন টাইম আমরা একটু নিউ জার্সির যে একটু আগে আপনারা জানিয়েছিলাম যে নিউ জার্সির গভর্নর রেস, এই রেস নিয়ে খুব প্রতিযোগিতা হচ্ছে, এই বিষয়টি আজকে একটু জানার চেষ্টা করি। আমাদের সাথে আছেন জনাব শাহিন খালেক, যিনি প্যাটারসন সিটি কাউন্সিলের বাংলাদেশি অরিজিন মেম্বার, এবং উনি সিটি কাউন্সিলের শুধু মেম্বারই না, সিটি কাউন্সিলের প্রেসিডেন্টও হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনাব শাহিন খালেক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে গভর্নর রেসে ডেমোক্রেটিক মিকি শরীফ এবং রিপাবলিকান জ্যাক সিটাওয়ালে এদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশি কমিউনিটি কোন দিকে এবং কেমন হচ্ছে এই আপনার রেস? এখন ঠিক হয়ে গেছে। জি, ধন্যবাদ। ইলেকশন ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু নিউ জার্সিতে গভর্নর very dangerous time for not only Pattersonian, only New Jersey as well. আমরা যদি আমাদের এই ডেমোক্রেটিক গভর্নর মিকি শেরেলকে না ইলেক্ট করি, জি, আমি প্যাটারসনের জন্য প্রথমে one of the main issue is that আমাদের প্যাটারসন, সিটি অফ প্যাটারসন is a transitional aid city, meaning every year আমরা নিউ জার্সি স্টেট থেকে একটা ট্রানজিশনাল এইড হিসাবে একটা ফান্ডিং হয়। লাস্ট ইয়ার মনে করেন ক্লোজ টু $30 million আমরা পেয়েছি টু ব্যালেন্স আওয়ার বাজেট। রিপাবলিকান যদি গভর্নর হয়
মোস্ট লাইকলি এই ট্রানজিশনাল এইড মানিটা ও কাট করে ফেলবে। যদি কাট করে ফেলে তখন আমাদের সিটির বাজেটটা ব্যালেন্স করতে হলে এটলিস্ট 15 থেকে 20% ট্যাক্স আমাদের সিটি রেজ করতে হবে, which is a huge number. আমি don't know how much is a huge number. এই জন্য প্লাস আপনি যদি এই আমাদের স্কুল বোর্ড অফ এডুকেশনের ফান্ডিং, মেজরিটি অফ দ্য ফান্ডিং came from federal and state level. এইটার দিকে ওরা তাকাচ্ছে দে মাইক খাত দেন, তখন এই যেন কি ধরনের যেন একটি এফেক্ট আসবে আমাদের কমিউনিটি তথা ট্যাক্স পেয়ার মাধ্যমে, which will be unbearable. মানে এইটা মানে ট্যাক্স পে করা বা এগুলা করাই আমাদের কমিউনিটি বা হোম ওনারের জন্য সম্ভবই হবে না। এই জন্যই আমি আবেদন করছি যে আমাদের অনলি বাংলাদেশি কমিউনিটি না, সবার জন্যই যে উই মেক শিওর ইলেক্ট আওয়ার ডেমোক্রেটিক গভর্নর মিকি শেরল। অলসো নিউ জার্সিতে আমাদের ইলেকট্রিক বিল ভেরি হাই। আমরা কেন এই মিকি শেরলকে ভোট দিব? কারণ হচ্ছে উনি অ্যানাউন্স করেছেন ফার্স্ট ডে এজ এ গভর্নর she will do a executive order, ওরা করে ইলেকট্রিক বিলটা ফ্রিজ করে দেবেন যাতে এটা কোনো রকমের হাই হয় না, উনি ট্যাক্সও বাড়াবেন। এবং আমাদের এই এফোর্ডেবিলিটি ইস্যুটা আমাদের নিউ জার্সিতেও আছে, উনি এফোর্ডেবল হাউজিং থ্রু আউট নিউ জার্সিতে অনেক এফোর্ডেবল হাউজিংও বিল্ড করবেন। এবং ওয়ান অফ দ্য মেইন ইস্যু ফর আমি মনে করি আমাদের বাংলাদেশি কমিউনিটি তথা পেটারসনের জন্যই ইজ দ্য, আমি যে ট্রানজিশনাল এইডের কথা বললাম না, এই ট্রানজিশনাল এইড যদি আমরা সিটি অফ পেটারসনে যদি আমরা না পাই তাহলে $30 million is equal to probably about 15% tax rates. তখন এই ট্যাক্স আর এই হলে এটা মানে হাউস এফোর্ড করা সম্ভবই হবে না, লোকজনের মর্গেজ পেমেন্ট করা সম্ভবই হবে না, তখন হাউসগুলো ফোরক্লোজারে যেতে পারে। এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট we understand exactly what's going on. And Jack Ciattarelli, Republican the candidate, উনি তো এই ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নের জন্যই উনি ইলেকশন করতেছেন। It seems like it's a very tight race, but still Mickey Sherrill is on the poll. She is leading. Hopefully she will win. Also আমাদের অনেক লোকাল ক্যান্ডিডেট আছেন, সেনেটারে আমাদের বেনজি উমবরলি, অ্যাসেম্বলিতে আমাদের মুসলিম ভাই আল আব্দুল আজিজ, কেনিয়ারা স্টোর, also county government. For a city to run like Patterson City, we depend on county, state and federal level. এই লেভেলগুলোতে যদি আমাদের ডেমোক্রেটিক ক্যান্ডিডেট না থাকে, প্লাস রিপাবলিকান উইল লুক এট দ্য ডেমোক্রেটিক সিটি যেখানে ডেমোক্রেটিক ভোটার বেশি, এই সিটিগুলোতে ফান্ডিং গুলা কাট করা থাকবে ওদের মেইন উদ্দেশ্য। শাহিন খালিক, আপনাকে ধন্যবাদ। বাট আপনি কি বলতে পারেন যে নিউ জার্সিতে, পুরো নিউ জার্সিতে বাংলাদেশি বা মুসলিম ভোটার্স কেমন? Muslim voter exactly I don't know, but it's maybe most likely over 200,000. 200,000. So definitely over 200,000. It's a big block. Yeah, it is a big block. এই আমাদের এই বুথগুলা যদি most of us registered Democrat anyway. So if we vote specifically blue, আমি মনে করি ইনশাআল্লাহ ডেমোক্রেটিক পার্টি উইন করবে। As far as I know, আমাদের মুসলিম কোকাস খায়রশ লাগাই সবাই মিকি শেরেলকে এন্ডোর্স করছে। অনেক সময় এই আমাদের প্যালেস্টাইন গাজার ইস্যু নিয়ে একটা মত বিবেক তৈরি হয়, বা we have to understand that's an international politics. Local level, state level কিছু করা যাবে না, all the decisions are made in Washington DC. এই জিনিসটা আমাদের we have to understand. People might stand against what's going on or for, কিন্তু all the main decisions are made in Washington. এটা আমরা চিন্তা করতে হবে। এবং আমাদের locally I think is the best choice is আমাদের মিকি শেরল। One of the main reason আমি মনে করি পেটারসন আমরা ডেফিনেটলি মিকি শেরলকে ভোট দিব is I mentioned transitional aid. মিকি শেরল ডেমোক্রেট, এবং আর্লি ভোটিং কবে থেকে শুরু হচ্ছে আপনাদের? দিস উইকেন্ড এই 25 তারিখ থেকে আর্লি ভোটিং শুরু হচ্ছে, রাইট? শনিবার থেকে আর্লি ভোটিং হবে। এই আমাদের সিটি অফ পেটারসন 300 মেকপ্রাইড এভিনিউতে
আরম্ভ হবে সবাই জানে, and will promote as well. Hopefully everyone go early vote. Also অনেক আমাদের কমিউনিটির অনেকের বাসায় এখনো ভোট বাই মেল করে আসে, আপনারা প্লিজ দয়া করে fill it up and put it in the mailbox. It's very easy, simple form to fill up. Please fill it up. আমাদের বাঙালি কমিউনিটিতে প্রায় over 1,000 mailing ballots sitting on your desk. Please take couple of minutes, fill it up and send it back. অলরাইট, ওকে শাহিন খালেক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেটা উনি বলছিলেন যে ডেমোক্রেট মিকি শারল, উনি সেখানে বাংলাদেশি কমিউনিটির মোস্ট অফ দেম বাঙালি, আর যারা আছে তারা ডেমোক্রেট, অ্যান্ড ডেমোক্রেট ক্যান্ডিডেট হচ্ছে উনি। সো আপনাদের চয়েস, আপনারা কাকে ভোট দেবেন। বাট শাহিন খালেক বলছেন যে তারা এন্ডোর্স করছেন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট, এবং আপনারা গভর্নর পদে ভোট যদি দেন, তাহলে উনি যেটা বললেন যে আপনাদের এই যে ট্যাক্স সহ আর বিভিন্ন বিষয়ে সুবিধা হবে। আদারওয়াইজ আপনার ট্রাম্প সাহেবের যে ট্যারিফ, এটার বিভিন্ন আপনার কার্যকারিতা নিউ জার্সির উপর ইম্পোজ করা হবে, এবং ছোট বিজনেস হলে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যারিফ, এই ট্যাক্স করতেছে, ইজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এজ এ রেসিডেন্টস কনস্টিটিউয়েন্ট জেনারেল লোকজনটা এইটার পে করতে হবে কোম্পানিকে। যদি দ্যাটস দ্য বাটম লাইন ইজ, ও বলতেছে তো ইনকাম হচ্ছে বা ফেডারেল রেভিনিউ বাড়ছে, বা এন্ড অফ দ্য ডে the price who are paying is me and you, all the tax payer in the United States. থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সিটি কাউন্সিল নির্বাচন তো আগামী বছর, রাইট? আমাদের সিটি কাউন্সিলের না, আমাদের মেয়রিয়াল এন্ড কাউন্সিলের লার্জ, জি, যে তিনটা সংরক্ষিত আসন, এবং কাউন্সিলের লার্জ এন্ড দ্য মেয়রিয়াল ইলেকশন ইজ ইন মে 2026 আগামী বছর মে 2026। থ্যাংক ইউ। আমরা এটা ফলো আপ করবো, এবং আপনি কি ইলেকশন করবেন? I'm not up for election, Gina. I'm up in 2028. Oh, 2028. Oh, okay. আপনার আরো দেরি আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং মেয়র ইলেকশনে তো ডেফিনেটলি আপনার একটা রুল থাকবে, সো আমরা ডিসকাস করবো পরে যে মেয়র ইলেকশন এবং কারা কারা প্রার্থী, আমরা কাদেরকে সাপোর্ট করব বাংলাদেশি কমিউনিটি, এই বিষয়টি পরে আপনার সাথে আলোচনা করবো। থ্যাংক ইউ শাহিন খালেক, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস। দর্শক, আমরা এতক্ষণ শাহিন খালেকের সাথে কথা বলছিলাম, যিনি পেটারসন সিটি কাউন্সিলের মেম্বার এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সন্তান। শাহিন খালেক, এগেইন আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, একটু আগে যেটা আমরা বলছিলাম যে আমাদের নাজমুল হাসান জয়েন করেছিলেন, এবং টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে ওনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না। এখন আমরা ওনার কাছে নিউজ আপডেটটা শুনবো। নাজমুল হাসান, প্লিজ গো অ্যাহেড। ধন্যবাদ। যেটা আমি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের শাটডাউনের 23তম দিন এখন অতিবাহিত হলো আজকে, এবং এই 23তম দিনে আজকে একটি ভোট অনুষ্ঠিত হয়েছে, যে এটা প্রেসিডেন্ট ট্রাম্প যে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য সহ আরো কিছু ব্যক্তিবর্গকে যারা এই শাটডাউনের কারণে পে চেক পেতে যাচ্ছে না, তার মধ্যে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অথরিটি টিএসএ যেটাকে বলি, যারা আমাদের বিমানবন্দরের গুলোতে নিরাপত্তা রক্ষা করার দায়িত্বে রয়েছে, প্লাস সামরিক বাহিনীর সদস্য, তাদের বেতন দেওয়ার একটি প্রস্তাব আজকে সিনেটে উত্থাপিত হয়েছিল, এবং ডেমোক্র্যাটরা নেতিবাচক ভূমিকা গ্রহণ করায় সেটি শেষ পর্যন্ত পাশ হয়নি। আপনাদের জানিয়েছিলাম যে সিনেটে যে কোনো বিল পাশ হতে হলে, এই ধরনের বিল পাশ হতে হলে 60টি ভোটের দরকার, কিন্তু ডেমোক্র্যাট এবং সিনেটের মধ্যে যে পার্থক্য, তাতে কয়েকজন 10 জন অন্তত 8 জন ডেমোক্রেটিক সিনেটর যদি সমর্থন না করেন, তাহলে সেটি পাশ হয় না, 60টি ভোট হয় না। আজকে যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে, সে ভোটাভুটিতে রিপাবলিকানদের সমর্থিত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 54টি, খুব সম্ভবত 54টি, এবং বিপক্ষে ভোট পড়েছে 45টি। এখনো 6টি ভোট শর্ট। 6টি ভোটের কারণে এই বিলটি পাশ হয়নি, এবং এতে সামরিক বাহিনী কিংবা টিএসএ এবং অন্যান্য জরুরি সংস্থা হিসেবে যেগুলোকে বিবেচনা করছেন ট্রাম্প প্রশাসন, তারা বেতন পাচ্ছেন না এই সপ্তাহ। তো এই ব্যাপারে ডেমোক্র্যাটরা অবশ্য জানিয়েছে যে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বেছে বেছে কিছু ব্যক্তিবর্গকে এবং কিছু পেশার লোককে বেতন দেওয়ার যে প্রক্রিয়া, সেটিতে তারা সন্তুষ্ট নন। তারা চান যে প্রেসিডেন্ট ট্রাম্প নভেম্বরের 1 তারিখ আগেই যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের যে প্রিমিয়াম দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে, তার আগেই তাদের যে প্রস্তাব, যে অ্যাফোর্ডেবল কেয়ার প্রিমিয়াম দেওয়ার যে সুবিধাটি ছিল আর গত বহাল ছিল, সেটি যাতে পুনর্বহাল করেন, যেটি বিউটিফুল বিলের মাধ্যমে, বিগ বিউটিফুল মাধ্যমে, যেটি
বাতিল করা হয়েছে সেটি যাতে পুনর্বহাল করেন, এবং সেটি পুনর্বহাল না করা পর্যন্ত ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই শাটডাউন উঠিয়ে নেওয়ার কোনো প্রস্তাবে সমর্থন দেবেন না, সেটি জোরালো ভাবে তারা জানিয়েছেন। সিনেটর শুমার, যিনি সিনেটর ডেমোক্রেট দলের নেতা, এবং হেকিম জ্যাফরি, যিনি হাউসে অর্থাৎ কংগ্রেসে যিনি ডেমোক্রেট দলের নেতা, তারা দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন যে এই দফা অন্তত এইবার শাটডাউন বন্ধ করার ব্যাপারে ডেমোক্রেটরা কোনো প্রকার আপোষ করতে যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকানরা সেই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের প্রিমিয়াম সুবিধাটি পুনর্বহাল না করেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আজকে ওইসব শাটডাউনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া ব্যাপকভাবে অনুভূত হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিমান পরিবহনের ক্ষেত্রে। এবং এতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিমানবন্দর, যেগুলি ব্যস্ততম বিমানবন্দর, সেই বিমানবন্দরের ফ্লাইট সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তার কারণটি হচ্ছে যে বেতন না পাওয়ার কারণে অনেক ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যারা বিমানবন্দরের উঠানামার সিগন্যাল গুলো নিয়ন্ত্রণ করেন, তারা অনেকেই চাকরিতে আসা বন্ধ করে দিয়েছেন। এবং এর ফলে যেহেতু তারা অনেকেই বেতনও পাচ্ছেন না, এবং আগামী সপ্তাহে যদি তাদের বেতন বাদ পড়ে, তাহলে এটি পরপর দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় পেচেক তারা থেকে বঞ্চিত হবেন। সেই জন্য অনেকে সিক কল করছেন, অসুস্থ হিসাবে কাজে আসতে পারবেন না বলে জানিয়ে দিচ্ছেন। এতে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটি রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বেশ কয়েকটি বিমানবন্দর যেগুলি ব্যস্ততম বিমানবন্দর ছিল, সেখানে ফ্লাইট কমিয়ে আনা হয়েছে FAA, ফেডারেল এভিয়েশন অথরিটি নির্দেশে। তবে অনতি বিলম্বে যদি এই সমস্যার সমাধান অর্থাৎ শাটডাউন না উঠে যায়, তাহলে সম্পূর্ণ বিমান পরিবহন, বিমান চলাচল ব্যবস্থায় ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। যদিও এটি চাপ প্রয়োগের কৌশল হিসাবে অনেকে দেখছেন, বিশেষ করে ডেমোক্রেটরা, যে বিমান পরিবহন, বিমান চলাচলের ব্যাপারটি একটি আশঙ্কা তৈরি করে, যাতে জনসাধারণ ডেমোক্রেটদের উপর চাপ প্রয়োগ করে, সেই বিষয়টিও ডেমোক্রেট নেতারা বলেছেন। এবং তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ওই একটি কথা যেটা একটু আগে বললাম, যে হেলথ প্রিমিয়াম, অ্যাফোর্ডেবল ক্যারেক্টার সুবিধা না বহাল করা পর্যন্ত তারা কোনো কিছুতেই তারা সমর্থন দেবেন না। অতএব আপাতত এই শাটডাউন অব্যাহত রয়েছে। এবং সর্বশেষ রেকর্ড যেটি শাটডাউনের, সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে 30 দিনের জন্য ছিল। আজকে 23 দিন, আর মাত্র 7 দিন যদি অতিবাহিত হয় এই শাটডাউনে, তবে সেটিও রেকর্ড স্পষ্ট করবে কিংবা ভেঙেও যেতে পারে। এবং এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দুটি মেয়াদে, প্রথম মেয়াদে ছিল 30 দিন, দ্বিতীয় মেয়াদে ইতিমধ্যে 23 দিন অতিবাহিত হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনারা জানেন হোয়াইট হাউসের ইস্টার্ন উইং, যেটি সাধারণত ফার্স্ট লেডিজের অফিস কামরা হিসেবে ব্যবহার করা হতো, সেটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ, এবং সেখানে 90,000 স্কোয়ার ফুটের একটি বলরুম নির্মাণ করা হচ্ছে, যেখানে 800 দর্শক যা বলরুম উপভোগ করতে পারবে, বলরুমের বিভিন্ন অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্ট উইং অর্থাৎ ইস্টার্ন উইং এর পুরোটাই ভেঙে ফেলেন, নতুন নির্মাণের কাজ শুরু করবেন। তবে ভেঙে ফেলার কাজটি শেষ হয়েছে, আগামী দিন কয়েকের মধ্যে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে। অর্থাৎ হোয়াইট হাউসের একটি সাইডে আর কিছুই এখন অবশিষ্ট নেই, ইস্টার্ন উইং যেটাকে বলা হতো। এবং যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রচন্ড চাপের মধ্যে সমালোচনার মুখে সাংবাদিকদের জানিয়েছেন যে $300 মিলিয়ন, যদিও প্রথমে ধরে নেওয়া হয়েছিল $200 মিলিয়ন ব্যয় হবে হোয়াইট হাউসের এই বলরুমটি নির্মাণে, কিন্তু এখন তিনি বলছেন এটি $300 মিলিয়ন ব্যয় করা হবে, এবং এতে যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের কোনো অর্থ ব্যবহার করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বিভিন্ন কর্পোরেশন, তার বন্ধু বান্ধবরা এই অর্থ অনুদান দেবে, এটি তিনি জানিয়েছেন। তবে এবং তিনি এও বলেছেন যে তার কোনো কারো কোনো সম্মতির প্রয়োজন নেই হোয়াইট হাউসের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে। এবং তিনি এও বলেছেন এটি একটি সুন্দর দৃষ্টিনন্দন ভবন হবে, অডিটোরিয়াম হবে, এবং মূল ভবনের সাথে, হোয়াইট হাউসের মূল ভবনের সাথে এই অডিটোরিয়াম ভবনটি যোগাযোগের জন্য একটি কাচের ব্রিজ, পুল নির্মাণ করা হবে, যে কাচের পুল দিয়ে অতিথিরা হোয়াইট হাউস থেকে সেই বলরুমে যেতে পারবেন। তবে আজকে আরেকটি সংবাদ মাধ্যমের তথ্য এসেছে, যারা এই $300 মিলিয়ন যোগান দিচ্ছেন তাদের একটি তালিকা, প্রাথমিক তালিকা যদি হিসাবে বলা হচ্ছে, আজকে সেটি প্রকাশ করা হয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় সবকটি বড় বড় কর্পোরেশন, টেকনিক্যাল কর্পোরেশন, ফিনান্সিয়াল কর্পোরেশন, সবাই সেখানে সংযুক্ত রয়েছেন। আমি নামগুলো একটু দ্রুত বলে যাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আলট্রিয়া গ্রুপ, অ্যামাজন কর্পোরেশন, অ্যাপল কম্পিউটার্স, তারপরে ব্লুজ অ্যালেন, হ্যামিল্টন, ক্যাটারপিলার কোম্পানি,
তারপরে ক্লাব কয়েন হাউস, কমকাস্ট কর্পোরেশন, আপনারা জানেন বড় কেবল কোম্পানি আমেরিকাতে, জিটিপি অ্যান্ড ইহিল্টার, ফানজুল, হার্ড রক ইন্টারন্যাশনাল, হার্ড রক অনেকগুলো ক্যাসিনোতে যাদের ক্যাফে রয়েছে, হার্ড রক ইন্টারন্যাশনাল, গুগল, আমরা জানেন প্রযুক্তি প্রতিষ্ঠান, হিউলেট পাকার্ড, এইচপি, লকহিড মার্টিন যারা অস্ত্র তৈরি করে থাকে, লকহিড মার্টিন, মেটা প্ল্যাটফর্ম যেটা ফেসবুকের মালিক, তারপর রয়েছে মাইক্রন টেকনোলজি, মাইক্রোসফট, তারপর রয়েছে নেক্সট এন্ড এনার্জি, তারপর রয়েছে পাইলেন্টিয়ার টেকনোলজিস, রিপল, রেনল্ডস আমেরিকা, টি মোবাইল আমাদের টেলিফোন কোম্পানি, টি মোবাইল, তারপর রয়েছে টিথার আমেরিকা, ইউনিয়ন প্যাসিফিক রেল রোড, এরপর রয়েছে অ্যাডালসন ফ্যামিলি পপুলেশন ফাউন্ডেশন, স্টিভেন বিরোড এবং বেটি ওয়ার্ল্ড জনসন ফাউন্ডেশন। বেটি জনসন ফাউন্ডেশন আমরা সাবেক প্রেসিডেন্ট জনসনের স্ত্রী নামে এই ফাউন্ডেশনটি, সেখানে তারাও এই অনুদান দিচ্ছে। বলরুম নির্মাণে এডওয়ার্ড অ্যান্ড শেরি বুলডোজার, হারোল্ড হাউম্যান, এরা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু। বেঞ্জামিন লিওন জুনিয়র, দ্য লুটনিক ফ্যামিলি, দ্য লৌরা অ্যান্ড আইজাক পালমিটার ফাউন্ডেশন, স্টিফেন সোয়ার্টসম্যান, কনস্টান্টিন সকলভ, কেলি বেলোইফার, হ্যারল্ড থিরমানি এবং টাইলার কোম্পানি, তারপর রয়েছে ক্যামেরন উইঙ্কারলেস। আরো কয়েকটি প্রতিষ্ঠানের নাম হয়তো আগামীতে আসা আমরা দেখতে পাবো। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আজকে একটি দুঃসংবাদ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অ্যাটর্নি জেনারেল সরাসরি জানিয়েছেন যে তিনি যেই দুজন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন, আপাতত অন্তত একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনি সমস্যা রয়েছে। তিনি হচ্ছেন সিনেটর অ্যাডাম শিফ, এবং অ্যাডাম শিফের বিরুদ্ধে কোনো প্রকার তদন্তের মাধ্যমে যে তদন্তের যে তথ্য উদ্ঘাটিত হয়েছে সেটি অ্যাডাম শিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য যথেষ্ট নয়, এমন তথ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন এবং যারা বলছেন যে অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি আইনগতভাবে অ্যাডাম শিফের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ইনডাইটমেন্ট ইস্যু করার অবস্থায় তিনি এখনো নেই। অ্যাটর্নি জেনারেল যদিও কিছুদিন আগে প্যাম বন্ডি জানিয়েছিলেন যে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে যে ইনডাইটমেন্ট ইস্যু করা হয়েছে সেটির ব্যাপারে তিনি অবগত ছিলেন না, তবে তার তদন্ত কাজ চলছে এবং ধারণা করা হচ্ছে যে যেই অজুহাতে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ইনডাইটমেন্টটি করা হয়েছে আদালতে সেটি হয়তোবা শেষ পর্যন্ত নাও টিকতে পারে। তবে অ্যাডাম শিফের ব্যাপার, সিনেটর অ্যাডাম শিফ আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে শত্রু মনে করেন যুক্তরাষ্ট্র সিনেটে এবং একাধিকবার তাকে ভর্ৎসনাও করেছেন। সেই অ্যাডাম শিফের বিরুদ্ধে কোনো প্রকার মামলা কিংবা ইনডাইটমেন্ট জারি করার মতো অবস্থা সৃষ্টি হয়নি, সেটিও বলেছেন প্যাম বন্ডি, অ্যাটর্নি জেনারেল। ট্রাম্প যদিও বিভিন্ন পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে ট্যারিফ আরোপ, হোয়াইট হাউসে ইস্টার্ন উইং ভেঙে ফেলে সেখানে বলরুম নির্মাণ, সবকিছুর পরও দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য হারে বাড়তে শুরু করেছে। অ্যাপ্রুভাল রেটিং যেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রে, এবং সর্বশেষ যে জরিপটি পাওয়া গেছে তাতে সেই জরিপটি করেছে রয়টার্স সংবাদ সংস্থা, তাদের সহযোগিতা ছিল ইপসোস কোম্পানি, এবং 6 দিন ব্যাপী তারা এই জরিপটি চালিয়েছে এবং গত সোমবারই জরিপের ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে সমগ্র যুক্তরাষ্ট্রে 42% মানুষ এখন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেন। 42%। এর আগে এর পরিমাণ ছিল 40%। মাত্র এই মাসের শুরুতে 40%, অর্থাৎ 2% বৃদ্ধিতে সেটি এখন 42%। এবং গত এপ্রিল মাস থেকে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা 40% থেকে 44%-এর মধ্যে উঠানামা করছে, সর্বশেষ ছিল 42%। নিউ ইয়র্ক সিটির সাবেক বিদায়ী মেয়র বলি, সাবেক এখনো হননি, বিদায়ী মেয়র এরিক অ্যাডামস আজ যেটি ধারণা করা হয়েছিল দিন কয়েক ধরে সেটি কাজটি তিনি আজকে সম্পন্ন করেছেন। তিনি মেয়র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানের কাছে ডবল ডিজিট ব্যবধানে পরাজিত হয়েছিলেন। যদিও সেই অ্যান্ড্রু কুমো, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকেই তিনি আনুষ্ঠানিকভাবে এন্ডোর্স করেছেন, যদিও কয়েক সপ্তাহ আগে তিনি অ্যান্ড্রু কুমোকে সাপ এবং মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করেছিলেন। কিন্তু আজকে দেখা গেল যে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন করছেন, এবং এই সমর্থন করতে গিয়ে মেয়র এরিক অ্যাডামস যে কথাটি বলেছেন যে ডেমোক্রেট দলীয় প্রার্থী জোহরান মামদানির প্রতি তার বিদ্বেষ নয়,
নিউ ইয়র্ক সিটিকে ভালোভাবে পরিচালনা করার জন্য সক্ষম ব্যক্তি হিসাবে তিনি জোহরান মামদানির চাইতেও অ্যান্ড্রু কুমোকে বেশি যোগ্যতর মনে করেন। সেই জন্যই তিনি তাকে সমর্থন দিচ্ছেন। তবে জোহরান মামদানির বিভিন্ন পলিসি, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিটির সমস্যা সমাধানে যে কথাগুলো তিনি বলেছেন তার সবগুলো মেয়র এরিক অ্যাডামসের কাছে এখনো গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। সেই জন্যই তিনি অ্যান্ড্রু কুমোকে, তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে আজকে চিহ্নিত করেন। যদিও কোভিড সময়ে দেখা গেছে তিনি, কোভিড পরবর্তী সময়েও মেয়র এরিক অ্যাডামস গভর্নর কুমোর সমালোচনা করেছিলেন, বিশেষ করে বেল রিফর্মের, জামিন দেওয়ার যে বিষয়টি নিউ ইয়র্ক শহরে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব পালন করার কিছুদিন মধ্যেই আলোচনা তুঙ্গে ওঠে। সেই বেল রিফর্ম কাজটিও করেছিলেন অ্যান্ড্রু কুমো। সেটির জন্যই মেয়র এরিক অ্যাডামস অ্যান্ড্রু কুমোর সমালোচনাও করেছিলেন। কিন্তু সবকিছু পেরিয়ে আজকে মেয়র এরিক অ্যাডামস সমর্থন করেছেন অ্যান্ড্রু কুমোকে, এবং তিনি এও বলেছেন যে অ্যান্ড্রু কুমোর সমর্থনে তিনি বিভিন্ন জনসমাবেশে বক্তব্য রাখবেন নিউ ইয়র্ক সিটি সেই এলাকাগুলোতে যেখানে তার সমর্থন বেশি, এবং কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য সম্প্রদায়ের লোকজন যাকে তারা সমর্থন করেন মেয়র এরিক অ্যাডামসের, সেখানেই তিনি গভর্নর কুমোর পক্ষে প্রচারণা চালাবেন আপাতত। এবং এই প্রসঙ্গে অবশ্য জোহরান মামদানি বলেছেন যে তিনি প্রথম থেকে যে কথাটাই বলে আসছিলেন যে অ্যান্ড্রু কুমো কিংবা এরিক অ্যাডামস দুজনেই ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে কাজ করতেন, এবং সেটি আজকে এই এন্ডোর্সমেন্টের মাধ্যমে প্রমাণিত হলো। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। যাই আমাদের শ্রদ্ধা হাসান ফেরদৌস ভাই আপনার কাছে। আমাদের সাথে আছেন ডক্টর ওয়াদুদ ভুঁইয়া, যিনি বাংলাদেশ সোসাইটির এক্স প্রেসিডেন্ট, এবং এক সময় তিনি ছিলেন আসলে আমাদের একজন স্টার এই কমিউনিটির মধ্যে। আমরা যখন প্রথম আসছি তখন ওনাকেই শুধু দেখতাম। এখন অবশ্য উনি কোন পর্যায়ে আছে এটা উনি বলবেন। আছেন আমাদের সাথে কাজী ফৌজিয়া। শুরু করি আপনাকে দিয়ে, যে আপনি জানেন যে কালকে বিতর্ক ছিল, ফাইনাল ডিবেট নিউ ইয়র্ক সিটি ইলেকশন নিয়ে, এবং সেখানে আপনার অনেক এর মধ্যে নাটকীয়তা হচ্ছে। প্রথম নাটকীয়তাই আজকে দেখা গেল যে এরিক অ্যাডাম, যেটা সন্দেহ করছিল অনেকে, এবং কয়েকদিন আগে তিনি বলেছিলেন কমোকে যে হি ইজ এ ডেঞ্জারাস ম্যান, হি ইজ এ স্নেক, সাপ এবং বিপজ্জনক বলে অভিহিত করেছিলেন। আজকে তাকে পাশে নিয়ে তিনি তাকে এন্ডোর্স করেছেন, এবং জোহরান মামদানির বিষয়ে বলতে গিয়ে কমিউনিস্ট অনেক কিছু বলে, আবার ইসলামিজম যে ডেঞ্জারাস, আবার বলছেন মুসলমানরা তোমরা এটা তোমাদেরকে ওর নিবে না, এটা ওই অন্যদিকে উনি নিয়ে গেছেন জিনিসটা। সো সব কিছু মিলিয়ে আমি যদি বলি যে এই অ্যানালাইসিসটা কি, তারপরে আপনাকে প্রশ্ন করবো যে এর বুটের বাস্কের প্রভাব কি পড়তে পারে। ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। বদুদ ভাই, দেখে ভালো লাগছে বহুদিন পরে। ইউ আর অ্যাজ ইয়াং অ্যাজ এভার। গতকালের ডিবেট খুব ইন্টারেস্টিং ডিবেট হয়েছে, এই কারণে যে এই ডিবেটে এর আগের বারের তুলনায় অ্যান্ড্রু কুমো এবং সিলভা দুজনই অনেক বেশি প্রস্তুত ছিল মামদানিকে আক্রমণ করবার জন্য, এবং মামদানি আক্রান্ত হয়েছে, এবং কোনো কোনো ইস্যুতে মামদানি থমকেও গেছে। যেমন ধরা যাক হাউজিং ইস্যু, হাউজিং এ যে ব্যালট ইনিশিয়েটিভ আছে সেটার মধ্যে মামদানির কোনো সুনির্দিষ্ট মতামত নেই বলে জানিয়েছি, এখন স্টাডি করছে, উইচ ইজ ফানি। নির্বাচন দুদিন পরে তুমি এখনো তোমার অবস্থান স্পষ্ট করছো না কেন? তুমি কেন জানাচ্ছ না তোমার সমর্থকদের তুমি কোন অবস্থা থাকবে? এটা একটা রহস্যজনক অবস্থান। ব্যাখ্যায় বলা হচ্ছে যে মামদানি চাইছেন না। আপনারা জানেন যে এই ব্যালট ইনিশিয়েটিভের মূল বক্তব্য হচ্ছে যে জোনিং এর অথরিটি কার থাকবে, এই প্রস্তাব হচ্ছে যেটা শিফট করে নিয়ে যাওয়া হবে মেয়রের অফিসে, এবং এর ফলে মেয়র অনেক বেশি পাওয়ারফুল হয়ে পড়তে পারে এবং ক্ষমতা অ্যাবিউজের সম্ভাবনা আছে। সে কারণে মামদানি এখনো ঠিক করেননি যে তিনি এর পক্ষে না বিপক্ষে। তো এটা নিয়ে সিলভা এবং কুমো দুজনেই বারংবার তাকে আঘাত করেছেন। আর বাকি ইস্যুগুলো আগের বারই ছিল, আগের বারের সেম ইস্যু, অনভিজ্ঞতা, ইনএক্সপেরিয়েন্স, তোমার কি বলে তোমার অ্যান্টিসেমিটিজম, তোমার ডিফান্ড পুলিশ, সবই সমস্ত ইস্যুগুলি আগেরগুলি এসছে। এবং আমি বলবো যে মামদানি খুব আগের মতোই বেশ ফোর্সফুলি ডিফেন্ড করেছে। তবে যেহেতু এটা লাইভ অডিয়েন্স সামনে হয়েছে, এবং লাইভ অডিয়েন্স আমরা দেখিনি বটে, কিন্তু আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, তো তাতে আমার এই প্রতিক্রিয়া হয়েছে যে অডিয়েন্সের মধ্যে মামদানির পক্ষে নয় এমন লোক বিস্তর ছিল। আমি এই কথা নিয়ে একটু আজকে আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি বললেন যে এরিক অ্যাডামস আজকে
কুয়োমোর পক্ষে সমর্থন ব্যক্ত করেছে। এর ফলে কি কোন রকমের পরিবর্তন ঘটবে? উত্তর হচ্ছে না, ঘটবে না। কারণ এরিক অ্যাডামসের সমর্থন খুবই সামান্য, সিগনিফিকেন্ট সমর্থন নয় যা নির্বাচনের আউটকামকে প্রভাবিত করতে পারে। আমরা সর্বশেষ জরিপ দেখতে পাচ্ছি যে মামদানি 46%, কুয়োমো 24%, সিলভা 15, মামদানি less than 5%। এরিক অ্যাডামস, এই অবস্থায় এরিক অ্যাডামসের এন্ডোর্সমেন্টটা বড় কোনো ভূমিকা রাখবে না। তবে যেটা ইন্টারেস্ট হচ্ছে যে এরিক অ্যাডামসের একটা খুব লয়াল ফলোয়িং আছে, মূলত আফ্রিকান আমেরিকান তার সাথে ছিল, এখনো হয়তোবা একটা পোর্শন তার সাথে আছে, এবং এই পোর্শনটা হয়তোবা কুয়োমোর সঙ্গে থাকবে। আমরা এও জানি যে কুয়োমোর স্ট্রংগেস্ট পলিটিক্যাল বেসটা কিন্তু আফ্রিকান আমেরিকানদের মধ্যে। এই জন্য তিনি প্রায় ঘন ঘনই দেখতে পাচ্ছি তিনি ব্রঙ্কসে যান, আফ্রিকান আমেরিকান সঙ্গে মিটিং করেন। এরিক অ্যাডামসের এন্ডোর্সমেন্ট হয়তোবা সেই বেসটাকে শক্ত করবে। কিন্তু মজা হচ্ছে যে এ তো বেস এক্সপ্যান্ড করা নয়, আপনাকে জিততে হলে আপনার বেসটাকে বাড়াতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। যে চ্যালেঞ্জটা শুধু কুয়োমোর না, মামদানিরও। কিন্তু আমি এখন আজকে একটু বলি মামদানির চ্যালেঞ্জটা নিয়ে। তার আগে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই, গল্প বলি। হচ্ছে 1982-তে বিল ব্র্যাডলি বলে ক্যালিফোর্নিয়া একজন আফ্রিকান আমেরিকান গভর্নর প্রার্থী হয়েছিলেন। তিনি প্রাক্তন মেয়র এবং খুব জনপ্রিয় মেয়র ছিলেন, এবং সবাই বলছে তিনি জিতবেন। নির্বাচনের আগে সমস্ত জনমত জরিপে দেখা গেল তিনি জিতে আছেন, 8-10 এমনকি 12% পর্যন্ত তিনি এগিয়ে আছেন। কিন্তু সেই নির্বাচন তিনি হেরে গেলেন। কেন হেরে গেলেন? এটাকে বলা হয় ব্র্যাডলি এফেক্ট। সাদা মানুষেরা মুখে বলছে, বিশেষ করে প্রোগ্রেসিভ সাদা মানুষেরা এম্বারাস না হবার জন্য বলছে আমি ভোট দেবো, কালো মানুষকে ভোট দেবো। কিন্তু ভোটের বাক্সে যখন তিনি যাচ্ছেন, ভোটের বুথে যাচ্ছেন, তিনি কিন্তু কালো মানুষকে ভোট দিচ্ছেন না, দিচ্ছেন সাদা মানুষটাকে। এই ব্র্যাডলি এফেক্টটা কিন্তু এখানে কাজ করতে পারে বলে ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। নিউ ইয়র্কের আমরা জানি শ্বেতকায় প্রোগ্রেসিভরা সবাই ডেমোক্রেটিক পার্টি করে, অনেকে ডিএসএ করে, অনেকে ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু আলটিমেটলি তারা ভোট দেবে কিনা একজন অশ্বেতকায় দক্ষিণ এশীয় মুসলমানের পক্ষে, এ নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। যে আক্রমণগুলি করা হচ্ছে মামদানিকে, শেষ আক্রমণটা কি দেখলাম আমরা, যে মামদানি একটা ফটো তুলেছেন ইউগান্ডা থেকে আসে একজন ভাইস প্রেসিডেন্টের সাথে, মন্ত্রীর সাথে। যে মন্ত্রী আর্কিটেক্ট বলা হচ্ছে ইউগান্ডার অত্যন্ত ক্ষতিকর এলজিবিটি কিউ বিরোধী একটি আইন করতে, মামদানি ছবি তুলেছেন তার সাথে। আপনি জানেন যে এই লোকটি, এই মহিলা এলজিবিটি কিউর বিরুদ্ধে, এবং তিনি মেইন আর্কিটেক্ট এই আইনের। তার সঙ্গে আপনি ছবি তুলেন কি করে? উনি বলছেন আমি জানতাম না। আমি জানতাম না বলাটাকে খুব একটা ওয়াইজ উত্তর হতে পারে? তুমি কেন জানবে না? তুমি না জানতে পারো, তোমার তো আরো এইডস আছে, তোমার তো আরো সহকর্মী আছে, তারা কেন তোমাকে সাবধান করে দিল না? ফলে এতে কি প্রমাণিত হয় যে মামদানি যত জনপ্রিয় হোক না কেন, তিনি খুব একটা সিজন নন, পলিটিক্যালি তিনি খুব স্যাভি নন। এই উইকনেস গুলি বেরিয়ে আসছে, এবং এর ফলে এক ধরনের ফ্র্যাকচারের সম্ভাবনা কিন্তু আছে। আগে যেটা বললাম আমি, সাদারা দ্বিতীয়বার ভাবতে পারে যে আমি মামদানিকে ভোট দেবো কিনা, এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, মামদানির জন্য বড় চ্যালেঞ্জ হবে মামদানির প্রধান বেসটা কি? ইয়াংরা ভোট দিতে যায় না। এই তো আমরা জানি, আমাদের অভিজ্ঞতা কি, গত 20 বছরের বা 30 বছরের সময় থেকে দেখেছি আমরা 30%-এর বেশি, যতই তারা হইচই করুক না কেন, ভোটের সময় 30%-এর বেশি ভোট দিতে যায় না। তারা কি যাবে? এইটি এনশিওর করা তার জন্য বিগেস্ট চ্যালেঞ্জ। 1। 2 নম্বর, যে ক্যাম্পেইন এখন দেখতে পাচ্ছি আমরা, বিল অ্যাকারম্যানরা, ট্রাম্প সাহেবরা, কুয়োমো সাহেবরা, যে এনিবডি বাট মামদানি, ক্যাম্পেইনের নামই হচ্ছে এনিবডি বাট মামদানি, মামদানিকে ভোট দেওয়া যাবে না। এই যে ক্যাম্পেইন শুরু হয়েছে, বিশেষ করে এন্টি জায়নিজম, এন্টি সেমিটিক আর্গুমেন্ট নিয়ে, এন্টি জায়নিজম নয়, এ নিয়ে আমরা কথা বলবো হয়তো আজকে বা অন্য কোনো একদিন। এন্টি সেমিটিক বলে তাকে যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা কোয়ালিশন গড়ে উঠছে, যে কোয়ালিশনটা মূলত মামদানিকে একজন মুসলিম, একজন ইসরায়েল বিরোধী, একজন এন্টিসেমিটিক বলে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এইটাকে মামদানি, এই চ্যালেঞ্জটা মামদানি চেষ্টা করেছেন, এবং আমার ধারণা সাকসেসফুলি তিনি ডিফ্লেক্ট করতে পেরেছেন। কিন্তু এটি একটা পটেনশিয়াল চ্যালেঞ্জ। কিন্তু বিজনেস কমিউনিটি, আমরা দেখেছি যে বিজনেস কমিউনিটি মামদানির পক্ষে নন।
দেশ শহর চালাতে হলে মামদানি নিডস দ্য বিজনেস কমিউনিটি। ফলে শেষ সময় তাকে অ্যাসিওর করতে হবে যে আমি তোমাদের পাশে আছি, এটি তার থার্ড চ্যালেঞ্জ। আর ফাইনাল চ্যালেঞ্জ হচ্ছে যে অভিযোগটা গতকালের ডিবেটে মামদানি কুমো করেছেন, সিলওয়া করেছেন, হচ্ছে যে তোমার তো অভিজ্ঞতা নেই। সিলওয়া একটা কথা বলেছেন, তোমার যে অভিজ্ঞতা একটা ন্যাপকিনের কাগজের মধ্যে ন্যাপকিনের কাপড়ে লিখে দিলে শেষ করা যাবে না, এর বেশি তোমার অভিজ্ঞতা নেই। ইটস জেনুইন একটা ইস্যু। একটা মামদানিকে শুধু এনথুজিয়াজম দিয়ে কাজ চলবে না, তাকে এটা আমাকে কনভিন্স করাতে হবে যে হি ক্যান ডেলিভার, স্পেশালি ইন ভিউ অফ ডোনাল্ড ট্রাম্পস অপোজিশন। আমার শহরের পয়সা কেটে দেবে, তোমার সাথে আমি কথাই বলবো না, আমি আগামীকাল সৈন্য পাঠাবো। কিভাবে মামদানিটা হ্যান্ডেল করবেন, এই প্রশ্নগুলি কিন্তু এখন এই শেষ সময়ে অনেকের মনের মধ্যে জাগছে। একদিন জাগেনি, এই কারণে যে আমরা এনথুজিয়াজম দিয়ে মামদানিকে এগিয়ে নিয়ে গেছি। এখন এনথুজিয়াজম এনাফ নয়, এখন আমার সামনে প্রশ্ন উঠবে, ক্যান হি ডেলিভার অ্যাজ সিটি মেয়র। শেষ সময় আমার বক্তব্য হচ্ছে, যারা আমার কথা শুনছেন, এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে যে মামদানি সেই ক্যান্ডিডেট যে আমাদের কোর ভ্যালুসগুলিকে রিপ্রেজেন্ট করবেন। আর কোর ভ্যালুসটাকে এই মুহূর্তে যে এই শহরটাকে অনেক বেশি অ্যাফোর্ডেবল করে তোলা, কম বিত্তবান মানুষের জন্য এই শহরটাকে অধিক সহনীয় করে তোলা, এবং সে কাজে মামদানির কমিটমেন্ট নিয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ নেই। ফলে সবার কাছে অনুরোধ, আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আর্লি ভোটিং, ভোট দিতে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিন্তু হাসান ভাই, আপনি যেটা বললেন যে আজকে আমি কুইন্স ব্রিজে, এখানে আপনি জানেন ইটস এ বিগ প্রজেক্ট দেয়ার, এবং এই প্রজেক্টের এখানে একটা বিক্ষোভ সমাবেশে আমি গিয়েছিলাম, এবং যারা অলমোস্ট সবাই মামদানি সাপোর্টার। এবং কালকে ওনার যে ইয়েস পলিসি, যেটা যে আপনার সিটি হাউজিং, যেটা নিয়ে কমো এবং আপনার সিলওয়া অ্যাটাক করেছে মামদানিকে, আজকে এই সব লোকরাই তার এই পলিসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এখানে অনেকে বলেছে যে আমরা এখানে দীর্ঘদিন থেকে এখানে জন্ম নিয়েছি, এখানে থাকতে চাই, বাট আমরা থাকতে পারছি না তোমাদের এই পলিসির কারণে। যেমন উনি বলেছে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের মিনিমাম যে $70,000 যে ইয়ে হবে, রাইট? হাউ মেনি পিপুল আর্ন $70,000? যে কালো মানুষ যারা আছে এইসব জায়গায় থাকে। সো দিস ইজ এ বিগ ইস্যু নাও। আমি আজকে ছিলাম নিজেই উপস্থিত সেখানে, এবং আমি দেখেছি তাদের বিক্ষোভ। কাজী ফৌজিয়া, এনি কমেন্ট অন ইট? আমি কয়েকটা জিনিস আজকে ডিফেন্ড করব হাসান ভাইয়ের কথার মধ্যে থেকে। সেটা হলো যে 5টা কোশ্চেনের উত্তরের ব্যাপারে যে ওরা নীরব থেকেছে, আমার মধ্যেও কিউরিসিটি জেগেছে, এবং আমি আজকে এটা জেনে নিয়েছি যেভাবেই হোক। সেটা হলো এখানে 2টো গ্রুপ আছে, সিটি কাউন্সিল এবং হাউজিং গ্রুপ, এবং যারা ইউনিয়ন অর্গানাইজ করে হাউজিং নিয়ে, অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে বিভিন্ন গ্রুপ যারা আছে, হা বললেও একদল অসন্তুষ্ট হইতেছে, না বললেও একদল অসন্তুষ্ট হবে। তুমি সাপোর্ট করো না বললে একদল বেঁকে বসবে, হা বললে আরেক দল বেঁকে বসবে। তার জন্য এমন ক্রুশিয়াল এই জিনিসটার উত্তর এই মুহূর্তে দেওয়া, সে যা মনে বিশ্বাস করে তার এখন মুখে বলা সম্ভব না, বিকজ অফ দ্য ক্রিটিক্যাল। কারণ এটার পক্ষে বিপক্ষে একদম সমান ব্যালেন্সের লোক দাঁড়াই গেছে, ঠিক আছে? এটা হলো একটা প্রবলেম, যে মামদানি কোনো মতামত ব্যক্ত করতে পারে নাই। উগান্ডার যে জিনিসটা, সেটা হলো যে মামদানির কোনোদিন কখনোই ট্রান্স কুয়ার কমিউনিটি, গে লেসবিয়ান কমিউনিটি নিয়ে কোনো রকমের পলিটিক্যাল দ্বিধাদ্বন্দ্ব নাই। সেটা হয়তো তার রিসোর্সের অভাব ছিল তার টিমের, যে এই লোকটা কে কিভাবে, এখন তো সে অনেক ফেমাস সেলিব্রিটি, তার সাথে সবাই ছবি তুলতে চায়, সে ইভেন জানেও না কে তার পাশে এসে দাঁড়ায় যায়। ডেফিনেটলি যেহেতু এটা উগান্ডার চিফ, তো নিশ্চয়ই এটা একটু বোঝা উচিত ছিল, এটার জন্য সে সরিও ফিল করছে, রাইট? আরেকটা জিনিস হলো কোমো আর সিলভা যেভাবে অ্যাটাক করছে, যেটা হাসান ভাই বললেন ভিতরে তো অডিয়েন্স ছিল আমাদের, সেটা হলো সিলভার 10 জন, কোমোর 10 জন, মামদানির 10 জন, 30 জন মোট ভিতরে যেতে পেরেছে। 30 জনের মধ্যে সিলভা আর হইলো কোমোর 20 জন একসাথে হয়ে তালি বাজাইছে আর চিল্লাইছে। তো মামদানির তো 10 জনই থাকতেছে, চেয়ার বাড়তেছে না। প্রবলেমটা হয়ে গেছে, রিপাবলিকানও কোমোকে সাপোর্ট করতেছে, কোমোর সাপোর্টার তো কোমোকে সাপোর্ট করতেছেই। এই জন্য ভিতরের সাউন্ডটা শুনে অনেকে ভাবতেছে মামদানির জনপ্রিয়তা কমে গেছে। এটা মোটেও না। মামদানি তারপরে আইসা লাগোটিয়াতে বাইরের যারা সাপোর্টার ছিল তাদের সাথে অনেক হাসি মুখে কথা বলতেছে। ডিবেট তো মামদানিই জিতেছে। হ্যাঁ, নির্বাচন একটা ক্রুশিয়াল মোমেন্টে এসে গেছে, কিন্তু আজকে যেটা ঘটেছে, লাইক এরিক অ্যাডাম এবং কোমোর
এন্ডোসমেন্টের সময় এরিক অ্যাডাম যে কথাটা বলছে এটা সুপার ইসলামোফোবিক, একদম সুপার সুপার ইসলামোফোবিক। মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে, সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে রীতিমতন। আমিও বাপমা তুলে গালি দিয়ে পোস্ট দিছি, কারণ হলো ওর কোনো রাইট নাই আমাদেরকে ইসলামোফোবিক অ্যাটাক করার জন্য। কোমো আর এরিক অ্যাডাম ঠিক আমাদেরকে 9/11-এর সময়ে নিয়ে গেছে। ওরা বলে আরেকটা 9/11 হবে, আর আমরা ফিল করতেছি আমরা 9/11-এর মোমেন্টে চলে গেছি ওদের অ্যাটাকের কারণে। ইসলামী জিহাদ, এক্সট্রিমিস্ট গ্রুপ, এগুলা কি? মামদানির সাপোর্টাররা কি একজন মুসলিম মেয়র নির্বাচিত করে আবার 9/11-এর জন্ম দিতেছে? হোয়াট ডাজ মিন ইট? তারা কাকে বলতেছে এইসব কথাবার্তা? একজন কারেন্ট মেয়র কি করে এই ধরনের অসভ্য বর্বর কথাবার্তা বলতে পারে? এইটার প্রতিবাদ মুসলিম সমাজ থেকে হওয়া উচিত, ব্যাপকভাবে হওয়া উচিত, ফেসবুকে না। আমার মতে কালকে প্রতিটা জুম্মায় এটা নিয়ে চর্চা করা উচিত এবং মেয়রকে প্রতিবাদ জানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ। এরিক অ্যাডাম কি বলছেন এটা কি আমরা দেখাবো একটু? হ্যাঁ, অবশ্যই দেখাবেন। আমরা দেখি এমসিআর একটু। আমরা মুসলমানদের সাপোর্ট করছি, এরিক ব্রাদার এরিককে ঘরে আসা দাওয়াত দেখা হয়েছে। কারেক্ট কারেক্ট, হ্যাঁ ঠিকই বলেছেন। একটু দেখান, একটু দেখান, মানুষ দেখুক। আমাদের কথা হয়তো মানুষ বুঝতে পারতেছে না। এরিক অ্যাডাম এরিকে আছে নাকি আমাদের? একদিকে ইসলামিক দেখানো যাবে আমাদের সাপোর্টারদের, আরেকদিকে বলে আমি মুসলিম রে বলি না। আমি একটু জবাব দেই, প্লিজ গতকালকে কিন্তু শোনেন ভাই, পরশুদিন কিন্তু জন কিং আমাদের অ্যাস্টোরিয়াতে ঘুরে বেড়াইছে। আচ্ছা, আমি একটু জবাবটা দেই। কি যে কথা বললেন আমাদের ফৌজিয়া, প্রথম হচ্ছে এরিক মামদানি উত্তর দেননি। কেন দেননি? উনি এক দলকে অসন্তুষ্ট করবেন। দ্যাটস নট এ সাইন অফ লিডারশিপ। লিডারশিপের সাইন এটা নয় কিন্তু, যে আমি আমার সাপোর্টার হারিয়ে ফেলবো ফলে আমি সত্য কথাটা বলবো না। যে কথাটা গতকাল উঠে এসছে, তাকে ঠাট্টাও করেছে কুয়োময় এবং সেলুয়া এই কারণে। এটা এক নম্বর। 2 নম্বর, এখন যেটা বললেন ইসলামোফোবিয়া নিয়ে, এইটি টার্গেট কিন্তু অ্যান্টাই জুইশ লবি, অ্যান্টাই ইসলামিক লবিকে এক করবার চেষ্টা হচ্ছে। মামদানিকে চিহ্নিত করা হচ্ছে একজন ইসলামিক মুসলিম বলে এবং অ্যান্টিসেমিটিক বলে। ফলে যারা বিপক্ষে আছে তাদেরকে একসাথে করব আমি। ধরা যাক ফৌজিয়া ক্ষিপ্ত হয়েছে, মুসলমানরা ক্ষিপ্ত হয়েছে, বাট এরা তো আগে থেকেই মামদানির পক্ষে আছে। মামদানির জন্য দিস উইল নট মেক এ ডিফারেন্স করবে কাদের ক্ষেত্রে? যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা মাঝখানে ছিল। এই যে আমি যেটা একটু আগে বললাম, ক্যাম্পেইন হচ্ছে এখন কি, এনিবডি বাট মামদানি। ওয়াই? বিকজ মামদানি ইজ ডেঞ্জারাস। এই কথাটা বারবার বলা হচ্ছে, কুমো সরাসরি বলেছে মামদানি ইজ ডেঞ্জারাস। ফলে এই ক্যাম্পেইনটা আগামীকাল মসজিদে হবে, এটাও খুব একটা যে লাভজনক আমি মনে করি না। এটা উইল স্ট্রেংথেন দ্য ভিউ দ্যাট মামদানি মুসলমান, মামদানি মুসলমান বলে মুসলমানরা প্রতিবাদ করছে। দ্যাটস নট ভেরি হেল্পফুল। অনেক হেল্পফুল হবে যদি জুইশরা কালকে এগিয়ে আসে, যদি নন রিলিজিয়াস গ্রুপ এগিয়ে আসে। দ্যাট উইল হেল্প হিম, আমার মনে হয়। আমি মামদানিকে সাপোর্ট করতে, আমি বলতেছি কালকে মসজিদগুলো থেকে একজন কারেন্ট মেয়রের এরকম ইসলামোফোবিক অ্যাটাকের প্রতিবাদ করা উচিত। সে পুরো মুসলমান কমিউনিটিকে একটা ইসলামোফোবিক অ্যাটাক করছে যারা সাপোর্ট করতেছে। সো আমাদের প্রতিবাদ কারেন্ট মেয়রের বিরুদ্ধে। একজন কারেন্ট মেয়র তার মেয়র পদে থেকে তার নিজস্ব কনস্টিটিউশনসকে অ্যাটাক করতেছে, এটা ডেঞ্জারাস। এটা আমরা আমাদের ড্রামবিট থেকে একটা স্টেটমেন্ট দিছি যে এইভাবে আমাদের ইসলামিক কমিউনিটিকে জিহাদি আর এসব বানাই দেওয়া মোটেও চলবে না। একটা কথা মনে রাখতে হবে, মামদানির সাপোর্টার ইস মামদানির সাপোর্টার। জুইশ প্রোগ্রেসিভ ব্লক মামদানিকে ছেড়ে কোথাও যাবে না। জুইশ ফর রেশিয়াল ইকোনমিক জাস্টিস, জুইশ ভয়েস ফর পিস, যারা মামদানিকে সাপোর্ট করছে তারা কেউ কোথাও যাবে না। যারা মামদানির লাইক এ লেফট উইং সাপোর্টার তারা কোথাও যাবে না, প্রোগ্রেসিভ সাপোর্টার কোথাও যাবে না। এই জন্যই আমি একটু আগে বললাম গল্পটা ব্র্যাডলি সম্বন্ধে। ব্র্যাডলি গল্পটা আমি এই কারণেই বললাম, সে তো গায়ে, সে ইহুদি হোক আর খ্রিস্টানই হোক, মুখে বলছে ভোট দেবো আমি, শেষ মুহূর্তে থেকে ভোট দেবে তার মনে হয় সন্দেহ জাগানোর জন্য এই ক্যাম্পেইনটা। আমাদের সামনে ইতিহাস আছে। এই নিউ ইয়র্ক শহরে একজন কৃষ্ণকায় মেয়র ছিলেন, মেয়র ডিঙ্কিন্স। সেকেন্ড টার্মের সময় তিনিও 6 পয়েন্ট এগিয়েছিলেন। সকল পাবলিক ওপিনিয়ন ওপরে তিনি 6 পয়েন্ট এগিয়েছিলেন, হেরে গেলেন। বলে কালো মানুষের ব্যাপারে শ্বেতকায়দের কিন্তু দ্বিধা এখনো আছে, এই ভয়টা এখনো আছে আমি বলে মনে করি। আছে, কিন্তু শাহানা হানিফ কিন্তু একটা বিরাট জুইস নেবারহুড থেকে ব্যাপক ভোটে জয়লাভ করেছে এবং তাকেও
অ্যান্টিসেমিটিক বলে আখ্যা দিয়ে তার পিছনে অনেক লবিং করা হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, প্রোগ্রেসিভ জুইশরা একটু অন্য একটা জিনিস। আর একটা জিনিস বলবো, ডিনকিনকে পার্সোনাল ভাবে আমি দেখেছি, চিনেছি, কথা বলেছি। তার ব্যর্থতার আরেক ইতিহাস, কিন্তু আমার মনে হয় মামদানি ইজ ডিফারেন্ট জিনিস। আমরা একটু অদ্ভুত ভাইয়ের কথা শুনি। অদ্ভুত ভাই অনেকক্ষণ থেকে বসে আছেন। অদ্ভুত ভাই, আপনি কি মনে করেন? বাট আমি আজকে যেটা বলতে চাই সেটা হলো যে জিনিসটা কিছু প্রগ্রেসিভদের মধ্যে প্রশ্ন তুলেছে, যে যারা সোশ্যাল ডিএসএ যারা আছে তারা অনেক সময় করে কি, তারা সবসময় আপনার এই যে ডেভেলপার যারা, তাদের এগেনস্টে, তারা ডেভেলপারদের পয়সা নেয় না, তাদের অনুদান নেয় না, তাদের বড় বড় কর্পোরেট যারা আছে তাদের কোনো ধরনের হেল্প মানে ফান্ড তারা নেয় না। কিন্তু এক্ষেত্রে ডিএসএর যে সেন্ট্রাল যে পলিসি, এই পলিসির সাথে মামদানির পলিসি কতটুকু আপনার সামঞ্জস্য, এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমার মনে হয় যে দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন সেন্ট্রাল ডিএসএ পলিসি অ্যান্ড মামদানির যে হাউজিং পলিসি, এই পলিসির মধ্যে আপনার ডিফারেন্স আছে আর কি। অদ্ভুত ভাই, আপনি তো বহু আগে থেকেই আপনি পলিটিক্স, ইউনিভার্সিটি পলিটিক্স থেকে আপনি দেখে আসছেন এবং এখন দেখছেন। হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? Thank you, Tahir. Amna called me only half an hour ago. I did not know that that will be a big discussion on these things. You told me what will be the difference between the 50 years back and now, the election process. But anyway, thank you, and also all the viewers of Time Television. Thank you, Fardus Bhai. You are always, you did a very fantastic explanation. Yes, some of them are very true, which I would not like, but it is true. Jamon Mamdani is a Muslim, so still in this country, we, the Muslims, are divided. So some of us are going against us. That is the bad thing. So, but the thing what Fozia was saying in the masjid, I'm going for Mamdani not because he is a Muslim. From the very beginning, I told Zohran, look, you are coming in the mosque, but I would prefer you not to come to the mosque. We will go. We will meet you in between mosque and another place. Like there was a rally, was supposed to start from Jamaica Muslim Center. I went there, he says, no, let's go about 1 block away from JMC. Because we don't want to brand you as a Muslim and a religious Muslim. Because there are people against, even our own people, they tell us terrorist. Like if you go in Sheikh Hasina style, I'm just giving an example. If you do not do Awami League, you are a Rajakar. The same thing is happening here. You are a Muslim, you are part of the terrorist. Now, let's not talk about those things. Like election, this what we are seeing now, what happened in Lagodia Community College Auditorium. You see, in Bangladesh, when there is an election, any election, there is a big festion, placard, slogans, day and night, miking and everything. But in here, when we came, we did not even know that there is election going on, other than a presidential election, or if you live in the New York City, mayoral election. But I was in Maldives 3-4 years ago. I had a meeting, or I had to do something with a head mistress of a school. I could not find her because that was an election day. But in the street, there is no sign of election, but the voting was happening in the school, so she was not available. So now the same thing is happening. I live in Long Island. There is no school closed during the election. In the New York City, there are some public schools are closed for the election place. But we are having election in a church, firehouse, municipal building, those places. So the election, what we thought before and now is mainly visualized in Bangladeshi community. When I came in, maybe in that sensor, maybe less than 1% of us New Yorkers were Muslims. Now, from the last sensor, what we call Jorib, was 9%, a little more than 9% Muslims. Now, I think it's more than 10% Muslims. So yes, we Muslims can make a change. Before we used to participate in the election, how? I'm a dentist, so politicians used to come, wanted money, like a fundraising.
That's how we are connected with the politician. But this year, we are connected not with the fundraising, we are connecting physically, intellectually, and in a different ways. Now, what Firdaus Bhai is saying, you are 100% right, but we are not doing, we are lacking a lot of things. But that young generation, the Gen Z, even they were Jewish, Hindus, or whatever politics they do in back, answer was ready. Yes, they are trying to put, they failed with everything. Only one, what do you call that, bullet they have is, he's a Muslim. So he is a jihadist, he is anti-Semitic. I mean, this is a different thing, but they are trying to brand him as an anti-Semitic because repeatedly he was against the Gaza, against Gazans effect, like a killing. He was blaming Netanyahu and also the policies of Israel. So they are trying to put the Jewish people that, look, he's against Israel. But then those people do understand. That's why Mamdani's ranks are that high, the polls. Now, I was reading an article today on Newsweek magazine. I think I put it in my Facebook post. I don't know if you saw that. It says, Mamdani did not make the case for his extremist policies. It's a quote. But nothing said in the debate seems likely to derail his path to Gracie Mansion. Yes, he stopped in one place because the question was coming from both sides. But if you look at Cuomo, he was like if a balloon is popped up, put a pinch with a needle, he was like that. Because when Mamdani did not want to throw that bullet, that the women affairs, womanizing, he said, there is one woman in the meeting. You see, that scared Cuomo a lot. And then I was looking at him, he just got like a balloon, ki bole, photo kore jerokom chole jay, ঠিক exactly তাই হয়েছে. Yes, there were screaming, but I found out that in that auditorium, believe me, 90% were Bangladeshi. 90%. কোথায় কোনটায়? লাগোডিয়া কলেজে তো আমি নিজে ছিলাম, ওখানে বাংলাদেশি ছিল only বাংলাদেশি ছিলেন হাতে গোনা মাত্র 6. I was there. Yeah, but were there other people more than Bangladeshis? বাংলাদেশি তো বললাম তো হাতে গোনা মাত্র কয়েকজন, only few. I found only 3 or 4 Bangladeshi. No. I saw those pictures. They are sitting with each other. আমাদের হলো আপনি যারা দেখেছেন এটার বাইরে বিক্ষোভ বাইরে যারা No, sitting in the chair, that selfie. I am in here. I am present in the I was inside and so how many people were in the auditorium? আমি ঘুরে দেখেছি এবং আপনি যেটা বলছেন যে মামদানির পক্ষে ওইখানে হলের ভিতরে ক্ল্যাব বেশি ছিল, সেকেন্ড ছিল কমর পক্ষে, থার্ড ছিল সিলভার পক্ষে। So that means only 30 people were in the audience? আদুত ভাই আমার কথা 30 people were in the audience? 30 people তিনটা রিপ্রেজেন্টেশন থেকে গেছে, মিডিয়ার পক্ষ থেকে থাকতে পারে। মামদানির 10 জন ছিল ভিকটিম অফ কোমোস অ্যাডমিনিস্ট্রেশন। মামদানির সাপোর্টাররা বেশি ছিল সেখানে, কমর সেকেন্ড কমো, থার্ড সিলভার। হ্যাঁ, সবার I think the way it is going, only problem we can see that Mamdani is a Muslim, but we have to take him in the front as a Southeast Asian, young, energetic, very witty. Okay, so ওদুবে আপনি যেটা বলছেন এটা আপনি বলছেন, বাট কালকে তো আমদানি নিজেই বলেছে আই এম দ্য ফার্স্ট মুসলিম, সে নিজেই বলেছে, এটা তো আমরা কিছু করার এখন he said it in contrast, in that out of context, that he is being branded as a Muslim to show that he is a jihadist. That's what he says, I am not the international jihadist. একটা জিনিস বুঝেন, মামদানি লেফট, এটা একটা প্রবলেম, তারে বলবে কমিউনিস্ট। মামদানি মুসলিম, তারে বলবে জিহাদিস্ট। যারা লেবেল করতে চায় তারা লেবেল করবে। আমরা লেফট ওরিয়েন্টেশন থেকে, লেফট অর্গানাইজেশন থেকে তাকে এন্ডোর্স করছি, সাপোর্ট করছি। আমরা কোথাও গিয়ে বলি না এবার উই গট মুসলিম মেয়র, বাট এটাই ট্রু, এটাই ঘটতে যাচ্ছে ইতিহাসে।
এবং এটাকেই তারা পুঁজি বানাবে। যেমন আমি অদ্ভুত ভাইয়ের সাথে একটা জিনিস বলি। সো আপনি যেটা বলছেন যে কেউ যদি মুসলিম হয়, মুসলিমের অসুবিধা কি আছে? কেউ যদি হিন্দু হয়, হিন্দু হলে অসুবিধা কি আছে? কেউ যদি জুইশ হয়, জুইশ হলে কোনো অসুবিধা নাই। বাট দ্য প্রবলেম স্টার্টেড ফ্রম 9/11। বলছি আপনাকে, আপনি ন্যারেটিভটা দেখেন। ওবামা যখন ইলেকশন করেন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তখন আপনি জানেন যে তাকে ব্র্যান্ডেড করা হয়েছিল হি ইজ এ মুসলিম, বরাক হুসেইন ওবামা, রাইট? হি ওয়াজ ব্র্যান্ডেড এজ এ মুসলিম টেররিস্ট, অনেক কথা বলা হয়। তারপরে যে তার চার্চ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, ইন্দোনেশিয়াতে সে মাদ্রাসায় পড়েছে, এগুলো নিয়ে অনেক কথা উঠেছিল। বাট হি ব্রেক দ্য ওয়াল, সে তো ওয়াল ভেঙে দিয়েছিল। সো আমি মনে করি না যে দিস ইজ, বাট এটা হয় কি জানেন, আপনার অ্যাক্টিভিটিজের মাধ্যমে আপনি ইয়ে করতে হবে। আপনি যদি নিজে পড়েন তাহলে he is gonna do it even better way. You will see that how he is coming. He will break the wall, he will jump over the wall. Mamdani will create a history. That's what I think until now. But the thing what Ferdous Bhai is saying, the other party is trying to show it that he is an anti-Semite. Yeah, that's the politics. He is against Israel. He is against the Jewish people. There are lots of Jews in New York City. This is the largest Jewish populated area in the world, in a city outside of Israel. So that's the main thing that thank you. We have to walk categorically that no, this is not the main thing. He is the Muslim. He is the better and the best candidate. Yes, he is Muslim. That's what it is. আপনাকে প্রমাণ করতে হবে, not as a Muslim or Christian or Jewish or Hindus being a candidate, you are for everyone. এটা প্রমাণ করতে হবে আপনাকে, তাকে। দেখি আমাদের সাহাব ভাই কি বলেন। সাহাব ভাই, এনি কমেন্ট? না, আমি গত পরশুদিন মঙ্গলবারে হঠাৎ দেখি রাস্তায় 36 অ্যাভিনিউতে আপনার সিএনএন এর জন কিং এখান থেকে হেঁটে যে বিভিন্ন এবং অ্যাস্ট্রোর অনেক জায়গায় যে ভাইব দেখতেছিল, যে বিভিন্ন লোকেরকে জিজ্ঞাসা করতেছিল এখানকার লোক কাকে সাপোর্ট করে, এবং বিভিন্ন তারপরে দেখে আমি অবশ্য বিভিন্ন বিষয়ে আলাপ করছি তার সাথে। তখন সেও কিছুটা বুঝছে এই এলাকায় মামদানির সাপোর্ট আছে। তারপরেও যেটা বিভিন্নভাবে সে প্রশ্ন করতেছিল, এই যে অ্যাফোর্ডেবিলিটি, হাউজিং, এইগুলো তারপরেও দেখতে চাচ্ছিল। তারপরে আমি কতগুলো ইয়ং মেয়ে, তারাও বললাম যে ইয়ং জেনারেশন যেটা, তারা তো মামদানিকে সাপোর্ট করে, এটার তো কোনো ব্যতিক্রম আমি দেখতেছি না। কারণ হলো তুমি এইখানে, তুমি অ্যাস্টোরিয়াতে, তুমি দেখো অ্যাস্টোরিয়াতে আমি এখানে প্রায় 40 বছর ব্যবসা করতেছি, এখানে থেকে সবাই কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, কারণ অ্যাপার্টমেন্টের ভাড়া বিয়ন্ড যারা সাধারণ লোকজন কাজ করে, ট্যাক্সি চালায় এবং যারা ম্যানহাটনে কাজ করে তারা অ্যাফোর্ড করতে পারে না, সেই জন্য চলে যাচ্ছে। এইগুলো তো কিছুটার কারণ হলো কি, এখানকার নিউ ইয়র্ক সিটির প্রথমত ট্যাক্স বাড়াচ্ছে, তারপরে ওয়াটার বিল, ইলেকট্রিক বিল, এই সমস্ত দিয়ে ল্যান্ডলর্ডের তো তাদের এক্সিস্ট করতে হবে, সেটাই হলো মেইন কারণ। এটা যদি নিউ ইয়র্ক সিটি যদি এটা না বন্ধ করে, ট্যাক্সটা যদি না কমায়, তখন তো কেউ থাকতে পারবে না নিউ ইয়র্ক সিটি এলাকায়, এটাই তো মেইন কারণ। তারপরে তো আমি অবশ্য তারপরে আর একজন যে পুলিশ অফিসার ছিল, সে বলল যে যেটা ডিবেটে মনে হয় কেউ একজন প্রশ্ন করছিল যে ল্যান্ডলর্ড আর টেনেন্ট প্রবলেম, যেটা টেনেন্টরা বাড়ি একবার নিলে সহজে ভাড়া না দিয়ে থাকতে চায় সারা জীবন, এই প্রশ্নটা কিন্তু সে শুনছে এই জন কিং। এখন এগুলো তো সে তো আইসে ইলেকশনের ব্যাপার, এগুলো কিন্তু একটা মেইন ব্যাপার। নিউ ইয়র্ক সিটির এটা ঠিক আছে, বাট এটা তো স্টেটের ল। আপনার এই যে ল্যান্ডলর্ড বাড়াটা যেটা, এটা তো সিটি ল না, এটা স্টেটের ল, কারণ এটা কোর্টে যেতে হবে আপনাকে। কোর্ট তো সিটি তো কোনো কোর্ট না, স্টেট কোর্ট। কোর্টের আইনটা করছে তো আবার কুমোর আমলেই হয়েছে। সো মেইন ইস্যু যেটা আমার কাছে মনে হয়, জেন্টিফিকেশন যেটা আপনার হাসান ভাই, দিস ইজ দ্য মেইন ইস্যু। যে আমাদের শুনেন, নিউ ইয়র্ক সিটি এটা হয়ে গেছে পুরো একটা মানে ব্যবসায়িক সিটি, এবং এখানে সাধারণ মানুষের পক্ষে
এখানে থাকা খুবই টাফ হয়ে যাচ্ছে। আমার নিজের চোখে, আমি তো থাকি লং আইল্যান্ড সিটিতে লাস্ট অলমোস্ট 30 ইয়ার্স। সো আমি যে বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়ে আগে সাদা বর্ণের মানুষ ছিল মাত্র এক ফ্যামিলি, এখন এই আর সব ছিল ইমিগ্রেন্ট। এখন ইমিগ্রেন্ট ফ্যামিলি আছে অনলি 2, আর বাকি সব সাদা আপনার, রাইট? সো সো এই যে মানুষ সরে এখানে টিকতে পারতেছে না, চলে যাচ্ছে এখান থেকে আস্তে আস্তে। এইটা হলো এক ধরনের আপনি সিস্টেমেটিক আপনার ডিপোর্টেশন ফ্রম এই জেন্ট্রিফিকেশনের কারণে মানুষ টিকতে পারতেছে না এই জায়গায়। এইটার কারণে এই যে বাংলা নিউ ইয়র্কে যে প্রগ্রেসিভ পলিটিক্স বা আপনার ডিএস এর যে উত্থান, এই উত্থানের অন্যতম কারণ ছিল এই ব্যাপারগুলো। সো এখন ডিএস যদি এটাকে ধরে রাখতে না পারে, তাহলে ডিএস এর জন্য এটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। হাসান ভাই কি বলেন? তাই লক্ষ্য করে দেখবেন যে মামদানি কিন্তু ডিএসএ থেকে সরে এসছে। মামদানি বলেছে আমি আমার প্ল্যাটফর্ম আর ডিএসএ প্ল্যাটফর্ম এক নয়, কিন্তু মামদানির প্ল্যাটফর্ম আর ডিএসএ প্ল্যাটফর্ম একটা। আমি ডিএসএ মেম্বার বটে, আমার এক প্ল্যাটফর্ম তো নয় এটা। আপনি আমার প্ল্যাটফর্ম দেখো, আমি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম আছে। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে মামদানির তো অবস্থান কিন্তু কয়েকটা অলরেডি শিফট করে ফেলেছে। যেমন ধরা যাক ডিফান্ড দ্য পুলিশ, এটা মামদানির দীর্ঘদিনের পুরনো অবস্থান। He has completely changed that position. On Gaza, মনে করা যায় গাজায় সে কিন্তু গ্লোবালাইজ ইন্তিফাদা তার স্লোগান ছিল, সমর্থন করেছে সে, কেমন? এখন বলছে যে না, এটা সে করছে না সে আর, এবং সে খুব শক্ত ভাষায় হামাসকে সমালোচনা করেছে। তার মানে বাস্তবতা তাকে বাধ্য করছে তার অবস্থানটাকে সফট করতে। ডিএসএ ইজ এ পলিটিক্যাল ক্যাম্পেইন, পলিটিক্যাল মুভমেন্ট, যে মুভমেন্ট এখনো আমেরিকার মেইন স্ট্রিম পলিটিক্যাল মুভমেন্ট নয় এটা, কেমন? ফলে মামদানিকে বুঝতে হচ্ছে, মানতে হচ্ছে যে জিততে হলে মাথা রাখতে হবে যে আলটিমেট গোলটা কি, টু উইন দ্য ইলেকশন। ইলেকশন উইন করতে হলে কি করতে হয়? আপনার বেসটাকে এক্সপ্যান্ড করতে হয়। আপনার যে কোর সাপোর্টার্সরা আছে তা তো আছেই, আপনার 150 জন আছে, ইউ নিড মোর, আরো 50টা আপনাকে অ্যাড করতে হবে। এটা তো ঠিক কথা হাসান ভাই। আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যা বলবো, আপনি যদি আমাকে একটা ক্ষমতায় বসান, সেই ক্ষমতার মধ্যে যদি ঘরের মধ্যে 500 মানুষ থাকে, 500 ডাইভার্সিফাই আইডেন্টিটি, আমার তো তাদের সাথে ইনসাফও করতে হবে। আমি তো তখন আর অ্যাক্টিভিস্ট থাকি না। না, সমস্যা হলো এখানে ফৌজিয়াটা হচ্ছে যে আপনি ইজ লাইক এনি আদার পলিটিশিয়ান। যদি একথা প্রমাণিত হয়, এটা আপনি যে কথা মেনে নেন এখন আপনি, যে আপনি অডিয়েন্স বুঝে মত বদলাচ্ছে, তার মানে ন্যায় করতে গেলে মেয়র হিসাবে না, আমার তো এই আমার পলিসিটা অডিয়েন্স ভেদে বদলাবে না। আমি তো বলছি পলিসি বদলাচ্ছে, আমি এটাই বলার চেষ্টা করছি যে পলিসি এটাই আমরা আগে কথা বলেছিলাম, পলিসি বদলাচ্ছে এবং বদলাচ্ছে বাস্তবতার নিরিখে। বাস্তবতাটা কি? এই শহরে আমাকে বাঁচতে হলে আই নিড জুইশ আমেরিকান সাপোর্ট, আই নিড আফ্রিকান আমেরিকান সাপোর্ট। আমি বলতেছি যে আমি তো ইনসাইডেই আছি, রাইট? আমিও তাদেরই একটা পার্ট হিসাবে আছি ওখানে। ডিএস এর সাথে আলোচনা না করে কোনো কথা ডিএস এর ব্যাপারে বলা হয় না, আমাদের সাথে আলোচনা না করে কোনো কথা বলা হয় না। তো আমরা তার সাথেই আছি, আর তার যেটুকু পরিবর্তন করতে হবে এটা আমাদেরকে সাথে নিয়েই ডিসিশনটা বানাই। এই জন্য আমি মানছি সেটা, কিন্তু আপনি আমার কথা বুঝতে পারেন না। বলছি যে এর মানে হচ্ছে যে মামদানিও একটা টিপিক্যাল পলিটিশিয়ান, যদি আপনার কথা ঠিক হয়, ডেফিনেটলি, বাট উই ডোন্ট ওয়ান্ট হিম টু বি টিপিক্যাল পলিটিশিয়ান, উই থিংক হি ইজ এক্সেপশনাল, হি এক্সেপশনাল। কিন্তু কিছু জিনিস তাকে জীবনে যদি কিছু that is the problem and that's the problem. জায়নিস্ট প্রশ্নে, ইহুদি রাষ্ট্রবাদী প্রশ্নে তার অবস্থান নড়ে নাই, হিন্দুত্ব মোদি বিরোধী প্রশ্নে ইভেন হিন্দুস ফর জোহরান তার সাথে সে বাড়াইতেছে হিন্দু সাপোর্টার, কিন্তু সে কিন্তু মোদির বিরুদ্ধে অটল। সে কিন্তু জায়নিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে, যে জায়নবাদের বিরুদ্ধে সে কিন্তু অটল। কিন্তু সাধারণ ইহুদিরা যেন ভয় না পায়, তারা যেন ভীত না হয়, তারা যেন ভুল ডিসিশন না নেয়। এই যেরকম মনে করেন পুলিশ প্রশ্নে কেন আসছে, রে কেলি আইসা বলতেছে সব পুলিশ চলে যাবে মামদানি ক্ষমতায় আসলে, সেখানে সে পুলিশরা নির্ভয় করতে চাচ্ছে। যেখানে বলতেছে সব জুইশরা নিউ ইয়র্ক ছেড়ে দিবে, সেখানে সে ওই যে আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার কথা বুঝতে পারছেন না। হচ্ছে এই যে বাস্তবতা এক জিনিস আর আইডিওলজিক্যাল পলিটিক্যাল এক জিনিস। আমি এক্সাম্পল দিই, মনে করেন যে ডিফান্ড পুলিশ তো আমরাও বলেছি 2020 সালে, আমরা বলিনি? লয়েডের ঘটনার পরে, গার্নারের ঘটনার পরে আমরা সবাই ডিফান্ড পুলিশ বলেছি, এখন তো বলি না, অবস্থা বদলে গেছে। এক ইন্তিফাদা, গ্লোবালাইজ ইন্তিফাদা মামদানি বলেছে, আমরাও বলেছি, এখন তার বলি না। অথবা একই কথা, একই অবস্থা শাহ হানিফেরও। শাহ হানিফও শুরু করেছিল, কিন্তু যেভাবে নির্বাচনের আগে আগে তার অবস্থা বদলে ফেলেছে। সে নতুন করে সম্পর্ক স্থাপন করেছে উইথ দি জুইশ লবি, এই বুঝে যে
তাকে জিততে হবে। সে কারণে তার ভাষাটাও বদলে গেছে। সে আগে আক্রমণ করছে হামাসকে, বিফোর ক্রিটিসাইজিং গাজা, ইসরায়েল ফর গাজা, হি ইজ ক্রিটিসাইজিং হামাস। ইউ সি ব্যালেন্স কিভাবে তৈরি হচ্ছে। Same thing with the same thing happened with Mamdani also. He exactly. That very day. আর লম্বা করা যাবে না, 10 মিনিট বিহাইন্ড উই আর। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। বাট আপনারা যেটা বলছিলেন মামদানি, এরিক অ্যাডামের ভিডিওটা আমরা একটু দিয়ে আপনারা দেখেন, তারপরে আমাদের দর্শক যারা তা দেখুক, দেন আমরা এন্ড করবো প্রোগ্রাম। একটু ভিডিওটা আমরা দেখি কি বলছে সে। And so this was a grueling time. And yes, am I angry that I'm not the one taking down Zoran, the socialist and the communist? You're darn right I am. But you know what? The city means more to me than anything. And it is time for us as a family to come together. New York can't be Europe, folks. I don't know what is wrong with people. You see what's playing out in other countries because of Islamic extremism. Not Muslims, let's not mix this up. But those Islamic extremisms that are burning churches in Nigeria, that are destroying communities in Germany, that have taken over the logical thinkings. And that's what I'm fighting for. I'm fighting for the family of New York. That's why I'm here today to endorse Andrew Cuomo. That's what he endorsed, Andrew Cuomo. So they are targeting Mamdani as a communist. Thank you. The whole thing is Now the DSA, like you, should come forward. But DSA has no connection with the communism. So that's what they're trying to do. Thank you. আজকে আর সময় হবে না, এটা আরো অনেক আলোচনার সময় আছে আমাদের, আরো আলোচনা করব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ কাজী ফজিয়া, থ্যাংক ইউ সাহাব ভাই, এন্ড থ্যাংক ইউ নাজমুল হাসান। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।